আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। ঈদের শুভেচ্ছা জানাই পুরো বাংলাদেশকে। তো এমন একটা ঈদের মধ্যে আমরা আছি যেটার কোনো তৃপ্তি আমরা পাই নাই। ঈদ যে মনেই হয় নাই। আসলে এই সমস্ত দেশের ভিতর কখনোই আমাদের মুসলিম জাতির ঈদ মনে হইব না। তো যতদিনই এখানে আসি এরকমই হবে, এটাই বাস্তব। যাই হোক, আসলে বাংলাদেশে আমি আমার পরিবারকে ছোট একটা গরু কিনা দিছি 1,30,000 টাকা দিয়ে। তো মোটামুটির ভিতর ভালোই পাইছি আর কি। তবে কুরবানি দেওয়ার মতন মানুষ নাই। সেই ক্ষেত্রে কসাইকে কন্ট্যাক্ট করছি। কসাই আজকে এতটাই বিজি যে পারবে না। তো তিনি আগামী কালকে আর কি আইসা কাইটা দিবে। যাই হোক, বাইদা ভাই, ঈদের আনন্দ সবসময় সবার মাঝেই থাকতে চাই। তো আজকের এই বিষয়টা কি কারণে লাইভে আসছি, প্রথমত আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য। দ্বিতীয়ত, শত্রু দুশ্মন পাড়া প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব তৈরি না কইরা আজকে ঈদের দিন সবাই একসাথে মিলা চলার চেষ্টা করেন এবং সমস্ত দ্বন্দ্ব ভুইলা একে অপরের সাথে বুকে জড়ায় কোলাকুলি করেন। এটাই আমার প্রথম সত্য। আর দ্বিতীয় সত্য হচ্ছে, আমরা আর কি ফেসবুকের মধ্যে আমি ফেসবুকের মধ্যে কিছু ভিডিও দেখলাম, সরকার নাকি প্রবাসীদের উপরে 7.5% ব্যাট চাপায়া দিছে। তো বাংলাদেশ সরকার প্রধানকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা যদি প্রবাসীদের উপরে ব্যাট চাপায়া দেন, তাহলে আপনাদের ব্যাংকের যে রিজার্ভ মুদ্রা কখনো ভারী হইব না, ওইটা আরো হালকা হয়ে যাইব। এর কারণ কি, প্রবাসীদের স্থান থেকে অনেক মাধ্যমে টাকা পাঠানো যায়। ধরেন আপনি হুন্ডি করে টাকা পাঠানো যায়, বা আর অনেক মাধ্যম আছে, ওই সমস্ত মাধ্যমে টাকা পাঠানো যায়। সেই ক্ষেত্রে প্রবাসীরা কখনোই ব্যাংকে টাকা দিবে না। তো আপনারা যে সিদ্ধান্ত নিছেন, হয়তো বা সিদ্ধান্ত আপনি নিজের থেকে নিছেন কিনা জানি না, বাংলাদেশ সরকার প্রধানকে বলতেছি, হয়তো বা আপনার আশেপাশের যারা স্টাফ আছে তাদের বুদ্ধি নিয়ে আপনি এই আইনটারে কার্যকর করছেন। এতে আপনি আরো পিছায়া পড়বেন, সামনে আসতে পারবেন না। 100% সত্য। আর দ্বিতীয় কথা, যে বাংলাদেশের নাগরিকরা চায় দেশ আরো উন্নত হোক, আরো ডেভেলপমেন্ট হোক, দেশটা যাতে আরো সুন্দর একটা পজিশনে থাকে, দেশকে নিয়ে যাতে প্রত্যেকটা নাগরিক গর্ব করতে পারে। এটার ভিত্তির উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষ চায় দেশের একজন ভালো একটা সরকার আসুক। এখন এক সরকারের পতনের পর যদি আরেক সরকার আসে, সে যদি জুলুম করে দ্বিগুণ, তাহলে তো মাথায় নেওয়া যায়। আপনি তো 3 গুণ জুলুম শুরু করে দিচ্ছেন। 7.5% ভ্যাট, 7.5% কাইটা নিবেন, এটা কোনো মানুষের কাতার আপনি পড়েন না। আমি একজন প্রবাসী হিসেবে প্রবাসীর থেকে আমি জানতে পারি বা বুঝতে পারি আপনি কোনো মানুষের কাতারে পড়েন না। যদি মানুষের কাতারে পড়তেন, আগে প্রবাসীদের নিয়ে ভাবতেন বিষয়টা কি করা যায়, আলোচনা করতেন। হ্যাঁ, ঠিক আছে, প্রবাসীদের কাছ থেকে আপনি 15% নিবেন, 7.5% নিবেন, নেন, সমস্যা নাই। কিন্তু আপনি কোন মুখ থেকে, কোন ইজ্জতের উপর ভিত্তি করে আপনি নিবেন? ছোট ছোট বাচ্চাদের আপনি নিরাপদ দিতে পারেন না, প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে নিরাপদ দিতে পারেন না, প্রতিবন্ধী মেয়েদেরকে নিরাপদ দিতে পারেন না। আমাদের কাছ থেকে 7.5% ভ্যাট নিয়ে কি করবেন? কি করবেন কোন? আপনি অথবা আপনার বাকি লোকগুলা এত টাকা দিয়ে কি করবেন? দেশের উন্নতি করেন, আইন শৃঙ্খলার উন্নতি করেন, দেশকে আরো অগ্রসর করেন। এগুলা যদি করতেই না পারেন, তাহলে ব্যাটটারে এক চান্সে আগে সরকার আমাদের উল্টারও 2.5% আমাদেরকে দিত, বোনাস দিত।
যদি আমরা টাকা পাঠাইতাম 2.5% বোনাস দিত। আর আপনি বোনাসের পরিবর্তে আরো কাইটা নিতেছেন 7.25% না 7.5% কাইটা নিতেছেন। এটা আপনার কাছ থেকে আমরা আশা করি না। আমরা আপনাকে সম্মান করি, তবে আপনার কর্মকাণ্ডের প্রতি আমরা তীব্র ঘৃণা জানাই, প্রতিবাদ জানাই। যদি আমার এই বয়সটা যদি আপনি শুনতে পারেন, তাহলে অবশ্যই এই বিষয়ের উপর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। প্রবাসীদের নিয়ে কোনো সরকারই পারে নাই। আপনার আরও ইজ্জত, আপনার আরও সম্মান, আপনার আরও মানিজ্জত যাইব। প্রবাসীরা আপনাকে বকা দিতে 2 মিনিট ভাববো না। কারণ কি জানেন, তারা মাথার গাম পায়ে ফেলায় আর টাকা পাঠায় পরিবারের কাছে। আর আপনি হুইল চেয়ারের মধ্যে বৈশা, ভিআইপি চেয়ারের মধ্যে বৈশা, এসির বাতাস খাইয়া আপনি প্রবাসীদের উপর কর বহাইবেন, আর সেই প্রবাসীরা আপনার ছেঁড়া কথা কইব? কখনোই না। এটা ছিল আমার দ্বিতীয় স্ট্রিমের প্রতিবাদ। তো আমি নিজেও একজন প্রবাসী, সেই ক্ষেত্রে আমি এইভাবে দাবি করতেই পারি। আমার দিক থেকে এটাই ছিল সবচেয়ে বড় প্রতিবাদ। ব্যাট নেন, বাংলাদেশ সবার কাছ থেকে ব্যাট নেন, নিয়ে কি করবেন? ওই যে একটা কথাই বলছি, শিশু দর্শন, নারী দর্শন, প্রতিবন্ধী দর্শন, কিছুই তো রক্ষা করতে পারেন না। আজকালকার মানুষ কোনো শান্তিতে নাই। আর আইন এমন একটা মানে পুলিশ বাণিজ্য শুরু করে দিছে বাংলাদেশে, সিনিয়রদেরকে বদলি করা, জুনিয়রদেরকে ওই জায়গার মধ্যে আনেন। এইভাবে ক্ষমতা কতদিন টিকে রাখবেন? দেশের প্রতি একটু কিছু করেন। আমরা দেশকে ভালো চাই। প্রবাসীরা আমরা 7% না 10% দিব, কোনো সমস্যা নেই, কিন্তু এই দেশটার উপর আপনাদের অবশ্যই বিশ্বাস রাখতে হইব। দেশকে আরো এক ধাপ আগায় নিতে হইব। পিছনের সরকার যতটুকু আগায় নিছে, আপনি তার চেয়ে একটু বেশি আগায় নেন। হক হক কক্স, তুই হচ্ছস অরিজিনাল দালাল বাংলাদেশের। আমি প্রবাসীদের পক্ষ নিয়ে কথা বলছিলাম, বুঝতে পারছস? আমরা হচ্ছে খাঁটি দেশপ্রেমিক, তোর মতন কুত্তার বাচ্চার সাথে, বুঝতে পারছস? কিছুই না। আমরা অর্থ না, পরিবারের জন্য, পরিবারের সুখী করার জন্য জীবন বাজি রাখছি। আর তুই তো দালাল। তুই বাংলাদেশের মধ্যে বৈশা বৈশা মনে করো যে 2 নম্বরই করস, চাঁদাবাজি করস, বুঝতে পারছস? আমরা বুক থাবা কইতে পারো, আমরা মানুষ, অমানুষ না। কিন্তু আমাদের বিরুদ্ধে যারা মিথ্যা রটায়, তুই তাদের ভিতরে একজন। মাঝে মধ্যে একটু ভাই রাগটা আইসা পড়ে, আপনারা আবার মনে কিছু নিয়েন না, আমি সরি। উজে অভদ্র লোকের কুলাঙ্গারের বাচ্চা, হ্যাঁ লেখছে তোর নাম তো হক, বাকিটা কি কক্স। তো জানোস তুই? মুরগি, কক্স মুরগি তুই। আবু বক্কর সিদ্দিক, আপনি সঠিক কথা বলছেন ভাই। ওই যে নিচের যে একটু আছে না মুরগিটারে, একটুখানি ভাই বুঝাইয়া দেন। সাইদুল আহমেদ, হাই, হ্যালো ভাই। রিপন মালিক ভাই, আমি যেতে চাই আপনার সাথে। ওইটা ও যে দালাল একটা আছে দেখেন, হক কক্স মুরগি, ওইটার এখন আমি এইসব কাজে কাউকে সাহায্য করি না ভাই। যারা আমাকে ফোন করে তারা জানে তাদের সাথে আমি কিরকম খারাপ আচরণ করি। যুদ্ধের কথা বললে আমি ডাইরেক্ট খারাপ আচরণ করি। ভালো কথা বলবেন, ভাই কেমন আছেন, ভাই বাংলাদেশে কবে আসবেন, ভাই যুদ্ধ থেকে চলে আসেন, হ্যাঁ ঠিক আছে, ওইটা আপনার জন্য যথাযথ বাক্য, যেটার প্রতি আমি সম্মান বোধ করি। কিন্তু যুদ্ধের কথা কইবেন আমি রাগ। আর ভাই যারা আপনারা লাইভটা দেখতেছেন, আমি কিন্তু বাস্তবে জাস্ট আমাদের উপর একটা ব্যাট চাপায়া দিছে, হ্যাঁ, এই বিষয়ের উপর ভিত্তি করে আমি কিছু মন্তব্য করতেছি আপনাদের কাছে। কারণ এটা আসলে অমানবিক, এটা আমাদের উপর নির্যাতন। যে আগের সরকার আমাদেরকে 2.5% আমাদেরকে উল্টা রেমিটেন্স দিত। আমরা যদি ব্যাংকে টাকা দিতাম, ব্যাংকে টাকা পাঠালে তারা একটা রেমিটেন্স পায়, যেটার মাধ্যমে বাংলাদেশের সমস্ত মানুষ সমস্ত কিছু চলে। হ্যাঁ, আর সেখানে এই সরকার এসে আমাদেরকে 7.5% উল্টা আমাদের টাকা যে পাঠামু ওইটা থেকে ব্যাট কাইটা নিব। তো এটা তো ভাই আমাদের জন্য অনেক বড় একটা ক্ষতিকর। আমাদের জন্য না, আপনাদের যারা ভাই বেড়াদার, আপনাদের যারা বন্ধু বান্ধব, আপনাদের যারা পাড়া প্রতিবেশী, আপনাদের যারা আত্মীয় স্বজন যারা বিদেশ থাকে, তারা তো বিদেশ একমাত্র পরিবারের জন্যই গেছে, তাই না? বাংলাদেশে টাকা পাঠাইব, আর ওই টাকা থেকে যদি 7.5% কাইটা নেয়,
তাহলে আমাদের জন্য কত বড় একটা চাপ ভাই, আপনারা নিজেরাই বলেন আমাদের জন্য কত বড় একটা চাপ যে 7.5% ব্যাট দেবো কেন রে ভাই, এত কষ্ট করি ভাই। প্রবাসী জীবন বলতে কি, যেমন ধরেন আমি একজন আর্মি পার্সন, বাংলাদেশে আমার না গেলেও হবে, আমি এদেশের নাগরিক, বাংলাদেশেরও আমি নাগরিক। এখন কথা হয়েছে যে সবশেষে কিন্তু জন্মস্থানটা বাংলাদেশ, সেখানে আমার পরিবারকে আমি টাকা পয়সা পাঠামো, এটাই স্বাভাবিক। কিন্তু সেই ক্ষেত্রে যদি আমি টাকা পাঠানো গিয়ে যদি 7.5% কাইটা নেয়, তাহলে এই সরকারের প্রতি তো ভাই আমাদের বিরোধিতা করতেই হবে। আমিও ঠিক ওইভাবেই বিরোধিতা করছি যে 7.5% না, আমি তার আরো সুপারিশ করছি যাতে উনি এই বিষয়টা নিয়ে ভাবে, প্রবাসীদের উপর যাতে এত চাপ না দেয়। ঠিক আছে, আগে সরকার আমাদের 2.5% নিত, দিত, আপনি না 2.5% নেন, 2.5% নেন, যে ঠিক আছে আমাদের দেশ বিভিন্ন রাজনৈতিক কারণে, বিভিন্ন কারণে আমাদের দেশটা একটু নিচে নেমে গেছে, তো আগে সরকার তো তোমাদের কাছ থেকে 2.5% দিত, তোমাদেরকে দিত, তো আমরা এখন দেশ উন্নয়নের জন্য আরো 2.5% নিব। তবে আমরা প্রবাসীরা সবাই করতাম যে না, যে মানুষটা সরাসরি আমাদেরকে আরো সুন্দরভাবে বুঝাইছে 2.5% দেওয়া যায়, কিন্তু সে 2.5 আবার হয়েছে আরো 2.5 7.5%, তার মানে কি সে 3 গুণ উল্টা আরো নিবে। আগের সরকার 1 গুণ দিত আর এই সরকার 3 গুণ নিবে। আপনি কি জানেন একটা মানুষের উপর যখন যে কোনো কিছুর উপর ব্যাট চাপায়া দেয়, এটা কোনো সাধারণ জনগণের কোনো প্রভাব পড়ে না, সাধারণ জনগণ সুখে থাকে না, এটা একমাত্র সরকারের লোকেরাই তারা পকেট ভারী করে, জায়গা সম্পত্তি করে, দেশের টাকা পাচার করে বিদেশ নিয়ে যায়। বুঝতে পারছেন ভাই, দেশের টাকা, এইটার একটু খারাপ ভাই, একটু রিপোর্ট মেরে নি, এটা ইডিয়েট। যা এবার পিছিয়ে যা, আর গাড়িটা খুল, এরপর ওটা একদম ডাইরেক্ট ফেসবুকের আছে রিপোর্ট। তো যে কোনো কিছুর উপরেই ধরেন বাংলাদেশের মধ্যে তেল, তারপর হচ্ছে কৃষি, তারপর আপনার এই বিভিন্ন জিনিসের উপর আর কি যে কর বসানো হয়, হ্যাঁ, বিদ্যুতের উপর, বিদ্যুৎ আরেকটা জিনিস পরে, বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, এই সমস্ত জিনিসের উপর যদি আপনারা ব্যাট যদি একটু বেশি বাড়ায় দেয়, কখনোই দেশের উন্নতি হয় না। কিন্তু বাংলাদেশের মানুষ জুলুমের উপরে পয়রা তারা কি করে, এগুলা দিতে বাধ্য হয়। কিন্তু যখনই একটা ব্যাট বাড়ায় দেয়, তখনই সরকারের কিছু চেলাবেলারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা মাইরা দেয়, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা মাইরা দেয়, দেশের জনগণের কোনো উপকার হয় না। হ্যাঁ, যদি সরকার যদি সত্যিকারই একজন ভালো মানুষ হয়, ইমানদার মানুষ হয়, তখন তিনি লাইভে এসে বলে আমার দেশের অবস্থা এরকম, তোমরা কিছুটা করো, সবাই মিলে সাহায্য করো, এগুলো আমি রক্ষণাবেক্ষণ করব। সেই ক্ষেত্রে আমরা সব সময় মানুষ, আমরা অবশ্যই সাহায্য করতে চাই। আমরা প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে, আমরা যদি প্রবাসীরা মিলে যদি আরেকটু সাহায্য করি বাংলাদেশ সরকারকে, আর যদি দেশটা যদি একটু উচ্চ পর্যায়ে আসে, ওটা আমাদের সম্মান, আমাদের গর্ব। কিন্তু আমরা দেখি দেশে আইন শৃঙ্খলার কোনো উন্নতি করতে পারতেছে না, শিশু মেয়ে দর্শন করতেছে, প্রাপ্তবয়স্ক নারীরা দর্শন করতেছে, হ্যাঁ, পুরুষ সুদ্ধা দর্শন করতেছে, পুরুষ বাংলাদেশের মধ্যে এরকম একটা অবস্থা হয়েছে। তো এই সমস্ত জিনিস আপনি ঠিক করতে পারতেছেন না, অথচ ব্যাট চাপায়া দিতেছেন, তাও আবার প্রবাসীদের টাকায়। তো যাই হোক, সরকার প্রধানরা যদি এটার ব্যবস্থা না নেয়, যদি সরকার, শোনেন আমি একটা কথা বলি, যারা আমার এসে খারাপ কথা বলতেছে এরা হচ্ছে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, হ্যাঁ, আর এরা এই দুর্নীতিবাজ চাঁদাবাজদেরকে সম্মান করতেছে, তাই বেশিরভাগ লোক আমাকে ভালো কমেন্টস করতেছে। আর এই দুর্নীতিবাজরা চিন্তা করতেছে যদি ওদের বিরুদ্ধে আমি কথা কই তাহলে তো ওদের ইনকাম হইব না, তাই ওরা ওখানে আমারে আজে বাজে মন্তব্য শুরু করে দিছে। ঠিক আছে, করতে দেন, ওদের কথা না বললেই হয়। তবে এই কাজ বাংলাদেশ সরকার এই কাজটা না করে 7.5% করছে। এখন থেকে আমরাও ব্যাংকে কোনো টাকা দিব না। এবার আপনি 7.5% না, আপনি এবার 50% ব্যাট চাপা দেন প্রবাসীদের উপরে। আপনি হয়তোবা অনেকদিন লন্ডনে ছিলেন, তাই আপনার আইডিয়া নাই, আপনার ধারণা নাই যে ব্যাংক ছাড়াও প্রত্যেকটা দেশ থেকে মানুষ টাকা পাঠাইতে পারে। ব্যাংক ছাড়াও পৃথিবীর যে কোনো দেশে প্রত্যেকটা প্রবাসী টাকা পাঠাইতে পারে। আর সেই ক্ষেত্রে আপনাদের উপকার হবে না, আপনাদের আরো লস হইব।
আপনাদেরও লস হইব। তাই আমরা চাই না আপনাদেরও লস হোক, আপনাদেরও লস হইবে, আমাদের বাংলাদেশটাই নিচে পড়ে থাকবে। তাই আপনারা যথাযথভাবে খুব সুন্দরভাবে একটা বেঞ্চ তৈরি করেন, আপনারা আলোচনার মধ্যে বসেন, প্রবাসীদেরকে খেপায়েন না, প্রবাসীরা এখনো ঠান্ডা আছে, যদি খেপান তাহলে আমরা কোনো প্রবাসী, আমি নিজেও প্রবাসী, তাই প্রবাসীরা কেউ টাকা পাঠাইব না ব্যাংকে। এবার আপনার দলের লোকও যদি হয়, শুনেন, ধরেন আপনার দলের লোক, আমি কোনো দলের লোক না, আমার দলের কোনো প্রয়োজন নাই, আমি সোহেল সর্দার নীরব, সোহেল সর্দার নীরবের মতনই, দলের প্রয়োজন নাই। তবে আপনারা যেইভাবে রুলস তৈরি করছেন যে 7.5%, সেক্ষেত্রে দেখবেন আপনার দলের লোকেরাই আপনাদের বিরোধিতা করবে, যারা প্রবাসী আছে। মানুষ এত কষ্ট করে কাজ করে বাংলাদেশে টাকা পাঠাইব, আর ওই টাকা যদি 7.5% আপনি নিয়ে নেন কাইটা, 1 লক্ষ টাকা 7.5% কত জানেন? 7,500 টাকা। তো 1 লক্ষ টাকা যদি 7,500 টাকা যদি আপনারাই নেন, তাই কেউ টাকা দিব না। হুন্ডিতে ব্যাংকের চেয়ে বেশি রেট দেয়, আমি বিষয়টা বুঝায় বলি, হুন্ডিতে ব্যাংকের চেয়ে বেশি টাকা দেয়। এবার আসেন ব্যাংকের বিষয় নিয়ে আলোচনা করি। ধরেন একটা মানুষ যদি একটা অন্য দেশ থেকে যদি তার নিজের দেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায়, তাহলে ওই দেশ থেকে বাংলাদেশ সরকার অতিরিক্ত একটা অর্থ মুনাফা পায়, অতিরিক্ত। আর ওই অর্থ মুনাফাটাই তার জন্য অনেক বেশি। যেমন ধরেন বিগত সরকার, যেমন ধরেন শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার যখন দেখছে যে বিদেশ থেকে যদি প্রবাসীরা টাকা পাঠায়, তাহলে তাদের যেই টাকাটা পাঠায় সেই টাকার গড় অনুযায়ী তারা ম্যাক্সিমাম 5% থেকে 7% পর্যন্ত ওই দেশের সরকার তাদেরকে দেয়, হ্যাঁ, ইনকাম ট্যাক্স দেয়। তো সেই ক্ষেত্রে শেখ হাসিনা সরকার চিন্তা করছে যে আমি যেহেতু 7% টাকা পাই, তাহলে উনি একটা ব্রেন্টের মানুষ। দেখেন, আমি এখন বুঝতে পারছি যে উনি কত বড় একজন ব্রেন্টি মানুষ। উনি চিন্তা করছে যে যেহেতু পৃথিবীতে ক্রিপ্টোকারেন্সি আছে, তারপর আপনার হুন্ডি আছে, তারপর আর অনেক কিছু মাধ্যম আছে যারা কিনা ওই যে স্বর্ণমন্য কিনা মানে টাকা এক দেশ থেকে আরেক দেশে টাকা পাচার করে। তিনি চিন্তা করছে, একটা বুদ্ধিমানের মানুষ, সে চিন্তা করছে যদি মানুষ ওই রাস্তা নেয় তাহলে কিন্তু এই অতিরিক্ত আয়টা আমরা পাইতাছি না। তখন সে করছে কি, প্রবাসীদের উপরে আরো উৎসাহ বাড়াইয়া দিছে। সে বাংলাদেশে যে টাকাটা পাইতো, ধরেন 7%, 8%, 5% যে টাকাটা পাইতো, সে করলো কি, এই অর্ধেক ভাগ প্রবাসীরা দিয়া দিল, যে আমরা তো ওটা সরকারের থেকে পাইতেই আছি, যদি ও ব্যাংকে টাকাটা পাঠায় তার অনুযায়ী আমরা টাকাটা পাইতেছি, তাহলে কাজ করো, ওদের উৎসাহ বাড়ায়া দাও। ওদের উৎসাহ বাড়ায়া দিলে ওরা ব্যাংকে টাকা পাঠাইবো, আমাদের আয় মানে সময় বাই সময় বাড়তেই থাকবো। তখন করলো কি, তিনি ঘোষণা দিল যদি প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠান তাহলে আপনাদেরকে 2.5% টাকা দেওয়া হবে যত টাকা পাঠাইবেন। যেমন আমরা ধরেন আমরা 5 লাখ টাকা পাঠাইলাম, এই 5 লাখ টাকার 8% পায় সরকার, বাংলাদেশ সরকার পায় 8% ট্যাক্স, ঠিক আছে। এখন কত পায় আমি জানি না, আমি ওই সময়ের কথাটা বলছি আর কি। তখন সে করছে কি, 2.5% দিয়া সে প্রায় 5%-এর উপরে সে ব্যাংকের রিজার্ভ মুনাফা বাড়াইছে, আয় বাড়াইছে, আয়টারে বাড়াইছে। আর আমরা করছি কি, ওই যে সব টাকার 2.5% বেশি লাভ পাওয়ার জন্য আমরা ব্যাংকের মধ্যে টাকাটা দিছি। একদিক দিয়ে আমরাও আয় পাইছি, একদিক দিয়ে তারাও, গভর্নমেন্ট সরকারও তাদের আয় মুনাফা রিজার্ভ মুদ্রা বাড়াইছে। তো এবার বলেন, সে ব্রেনটি না বর্তমান সরকার ব্রেনটি? বর্তমান সরকার যে একটা পদক্ষেপ নিছে, যে পদক্ষেপটা নিছে যে প্রবাসীরা কেউ টাকা পাঠাইলে 7.5% তাদের টাকার থেকে কাইটা রাখা হইব, কথাটা বুঝছেন। তবে সে অবশ্যই ওই বিষয়গুলো সে চিন্তা করে নাই, ভাবে নাই। সে যদি ওই বিষয়গুলো চিন্তা করতো বা ভাবতো, তাহলে কিন্তু সে এই সিদ্ধান্ত নিত না কখনই। সে আরো, শেখ হাসিনা যেহেতু 2.5% সে করতো কি 3% দিয়ে দিত, যে তোমাদের 2.5% না, তোমরা 3% পাইবা। সে একটা বুদ্ধিমানের কাজ করতো, যদি 3% দিত, 3% দিলেই কি হইতো, সবাই কইতো যা আগের সরকার খারাপ, ওই সরকার 2.5% দিছে, এই সরকারই আসলে উন্নতি করতেছে, দুর্নীতি করতেছে না, সে উল্টো আমাদেরকে 3% দিব। আমরা কেউ আর করতাম না অন্য দেশের মাধ্যমে বা হুন্ডি বা অন্য কোনো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আমরা টাকাটা পাঠাইতাম না, আমরা ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাইতাম। কিন্তু সে এদিক থেকেও বঞ্চিত,
বাংলাদেশ সরকার প্রধান এদিক থেকে বঞ্চিত, ওই যে শুধুমাত্র সেন্স, বিবেক, বুদ্ধির অভাব। এখন 7.5% করার কারণে এখন বাংলাদেশের রিজার্ভ মুদ্রাগুলো কমে যাইব। কে যাইব বলেন আপনি? যারা প্রবাসীরা আছেন তারা কাজ করে কি কেউ কখনো দিব যে বাংলাদেশে আমি ব্যাংকে টাকা পাঠাবো, 7.5% ব্যাংকে টাকাইটা রাখবো, এটা কি কেউ দিব? এটা কি সম্ভব? তখন তারা করব ব্যাংক বাদ দে। বাংলাদেশের প্রবাসীর একটা কিন্তু স্লোগান আছে, যদি বাংলাদেশের কোনো সরকার কোনো দুর্নীতি করে প্রবাসীদের লাগে, তখনই বলে লাগা হুন্ডি। কি বলে? লাগা হুন্ডি। তো এবার আপনারাই বলেন যে প্রবাসীরা কেন হুন্ডি করবে না? আর ক্রিপ্টো কারেন্সি যদি ব্যবহার করে প্রবাসীরা, বাংলাদেশ সরকারের বাপেরও ক্ষমতা নাই টাকা ধরার। ক্রিপ্টো কারেন্সিতে বাংলাদেশের ভিতরে বৈশাই বাংলাদেশের মানুষ এই টাকাটা লেনদেন করবে, আর কোটি কোটি টাকা বাংলাদেশের রিজার্ভ মুদ্রা থেকে কমে যাইব যদি ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে যদি বিদেশ থেকে মানুষ টাকা পাঠায়। তারা ওই বাংলাদেশি টাকা দিয়ে ডলার কিনবে, ডলার কিনে ওইটার আবার আরেক দেশে পাচার করে দিব। তখন বাংলাদেশের ক্ষতি হইব, এটা বাংলাদেশের ক্ষতি হইব। আমি জানি না আমার ভিডিওটা কি জনাব তারেক রহমান দেখতেছে কিনা। হ্যাঁ, সে অনেক দক্ষ একজন মানুষ, তার বাবা একজন সাবেক সেনাবাহিনীর প্রধান ছিলেন এবং একজন প্রেসিডেন্ট ছিলেন। তার সন্তান হিসেবে সে যেই ভুলটা করতেছে এটা আসলে মাইনা নেওয়ার মতো না। আর তাছাড়া তিনি দীর্ঘদিনই লন্ডনে বসবাস করছে, ইউরোপিয়ানদের সাথে বসবাস করছে, তার বুদ্ধি তার মেজাজ থাকবে আরো হাই লেভেলে, কিন্তু সে প্রধান বিষয়গুলারে নিয়ে সে চিন্তা ভাবনা করতেছে না। যেই বিষয়গুলা মানে না ভাবলেই নয়, প্রধান বিষয়গুলো যদি সে এখনো যদি না চিন্তা করে, যদি এর বিরুদ্ধে যায়, তবে বিশ্বাস করেন বাংলাদেশ মানে ব্যাংকের যে মুদ্রা ডাউন হয়ে যাব। আর যখন বাংলাদেশ মুদ্রা ডাউন হয়ে যাব, তখন সে শত চেষ্টা করলেও বাংলাদেশ উন্নতি করতে পারবো না। আমি ফেসবুকে দেখলাম যে বর্তমানে বাংলাদেশের ভিতর এরকম একটা অবস্থা হয়েছে যে যারা ওনার দলের লোক বা ওনার দলের বাহিরে বা কেউ আছে রাজনৈতিক পছন্দ করে না, তারাও এর বিরোধিতা করতেছে। কিন্তু দুর্ভাগ্যজনক ওই ব্যক্তিটা বুঝতেছে না। তো আজকে ঈদের দিন আমি লাইভে আসছি, কারণ সবাইকে ঈদের শুভেচ্ছা জানানোর জন্য এবং প্লাস আপনাদের সাথেও দুঃখের কথাগুলো মানে প্রচার করার জন্য যে এমন একটা দেশ ঈদ করতেছি, ঈদই মনে হইতেছে না। তো আমাদের এখন বর্তমানে ফ্রি টাইম চিন্তা করলাম, আমিও খুব মানে চিন্তা ভাবনা করছি যে যখনই আমার একটা লাঞ্চ টাইম হবো, ফ্রি টাইম হবো, আমি ওই টাইমেই আমি ধরেন 30 মিনিট বা 40 মিনিট আমি ফেসবুকে লাইভ করব। ঠিক আছে? যারা আমার প্রবাসী ভাইরা আছেন, হ্যাঁ, তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, দেখেন ভাই, বিগত সরকার 2.5% দিত, আর এই সরকার 7.5% নিব। তো এখন যদি আপনি নিজে যদি ব্যাংকে টাকা পাঠান, তাহলে কি হইব? আপনি দুর্নীতিরে সাপোর্ট করবেন। আমরা চাই বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠাইতে, অবশ্যই বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠাবো, কারণ বাংলাদেশের ব্যাংকে টাকা না পাঠাইলে বাংলাদেশ কখনোই ডেভেলপমেন্ট হওয়া সম্ভব না। আমরা আমাদের মানে জন্মভূমি, মাতৃভূমি, পিতৃভূমি, গর্বিত ভূমি, এর জন্য আমরা ব্যাংকে টাকা দিয়া আমরা এ দেশে রেমিটেন্সকে বাড়াইতে চাই, এ দেশের রিজার্ভ মুদ্রা বাড়াইতে চাই। কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবশ্যই আমাদের প্রতি সুনজর রাখতে হইব যে আপনারা যেই রেমিটেন্স পান সেই রেমিটেন্সের অর্ধেকেরও কম আমাদেরকে দিবেন, আমাদের টাকার সাথে বাড়ায় দিবেন, আর অর্ধেকের বেশি আপনারা নেবেন দেশ উন্নয়নের জন্য। যদি এই কাজগুলো আপনারা না করেন, তাহলে আমরা কখনোই ব্যাংকে টাকা দিব না। এই কথাটা সমস্ত প্রবাসীর এই জিনিসটা মনে রাখতে হইব, প্রত্যেকটা প্রবাসীর। খবরদার কেউই ব্যাংকে টাকা পাঠাইবেন না যদি তারা এই পদক্ষেপগুলো না নেয়। আপনাদের নিকট বিনীতভাবে আমি অনুরোধ করতেছি, কারণ যদি আজকে আপনারা টাকা ব্যাংকেই পাঠানো শুরু করেন, তাহলে আপনাদের জন্য, কারণ আমরা তো দেশে ভালোবাসি,
ব্যাংকে টাকা পাঠাইতেই হইব। কিন্তু ওই যে আপনারা অন্যায়রে সাপোর্ট করবেন, আর অন্যায়রে সাপোর্ট করার কারণে পরে লাস্টে এখন 7.5%, পরে আইব 15%। পরে গিয়ে আপনারা বুঝবেন, আপনারা পরে গিয়ে বুঝবেন, কিন্তু ওই সময় আর কাজ হইব না। যাই হোক ভাই, SMS তো আপনারা করতেছেন না, মন্তব্য কি দিব ভাই? আপনি আমাদের দেশের গর্ব, আলহামদুলিল্লাহ ভাই। ভাই শুনলাম আপনি মারা গেছেন, শোনার কথা শুনে লাভ নাই, আপনি বাস্তবের দিকে কান দিবেন। আমি এখন বর্তমান আপনার সামনে আছি, লাইভ করতেছি, ফেসবুক পেজ। আজকের তারিখটা আমি জানা দিই, আজকের তারিখটা হচ্ছে, আমি নিজেও জানি না, অপেক্ষা করেন। আচ্ছা আচ্ছা, আজকে হচ্ছে 28শে মে। কি বার? আজকে মনে হয় বৃহস্পতিবার, তাই না ভাই? 28শে মে বৃহস্পতিবার। 28শে মে বৃহস্পতিবার। আমি সৈয়দ সর্দার নীরব এখনো জীবিত আছি। যারা আমাকে নিয়ে মিথ্যা রটায় ওদিকে কান দিবেন না। আর ওই যে মারা গেছি এই কথা বলা দরকার নাই, আপনারা প্রশ্ন করেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ অবশ্যই আমি চাইছি এখানে আধা ঘন্টা বা 40 মিনিট আমি লাইভে থাকবো, আপনাদের সবাইকে সমস্ত প্রশ্নের উত্তর দিব। দেখি এক ভাই মনে হয় বিদেশ থেকে ফোন দিছে, ভাইটা মনে হয় সৌদি আরবের। ভাইজান, আমি কিন্তু